পাকিস্তান, আফগানিস্তান, ইরান সহ ৪৩ দেশের নাগরিকের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের চূড়ান্ত খসড়া তালিকা চলছে পর্যালোচনা। যুদ্ধবিরতি আলোচনায় নতুন শর্ত দিলেন পুতিন। ট্রাম্পের সঙ্গে ফোনালাপে ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের আহ্বান। যুদ্ধ বন্ধে মস্কোর আগ্রহ নিয়ে জেলেনস্কির সন্দেহ। গাজায় যুদ্ধবিরতির আলোচনা শুরুর শর্তে মার্কিন বন্দীকে মুক্তি দেবে হামাস। ফেরত দেওয়া হবে ৪ দ্বৈত নাগরিকের মরদেহ। উপত্যকায় দখলদারদের হামলায় নিহত ৫। এবং কানাডার প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েই ট্রাম্পকে হুঙ্কার কানের। যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার ধারণাকে পাগলামি আখ্যা। শুল্ক যুদ্ধ দৃঢ়ভাবে মোকাবিলার অঙ্গীকার। আন্তর্জাতিক সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। ৪৩টি দেশের নাগরিকের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে তৈরি করা হয়েছে খসড়া তালিকা। পাকিস্তান, আফগানিস্তান ও ইরান সহ তালিকার বেশিরভাগই মুসলিম দেশ। যদিও বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বলে জানা গেছে, তবে বিশেষজ্ঞরা বলছেন এই নিষেধাজ্ঞা ট্রাম্পের আগের মেয়াদের তুলনায় আরও কঠোর হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নতুন এক ভ্রমণ নিষেধাজ্ঞার খসড়া প্রণয়ন করেছে। এতে ৪৩টি দেশের নাগরিকদের ওপর প্রবেশাধিকার বিধিনিষেধ আরোপের সুপারিশ করা হয়। ৩টি পর্যায়ে বিভক্ত এই নিষেধাজ্ঞায় কিছু দেশের নাগরিকদের পুরোপুরি নিষিদ্ধ করার পাশাপাশি অন্যান্য দেশের জন্য আংশিক নিয়ম প্রয়োগের পরিকল্পনা করা হয়েছে। প্রস্তাবিত তালিকায় প্রথম স্তরে রয়েছে ১১টি দেশ। ওই দেশগুলোর নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করার সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে আফগানিস্তান, ইরান, সিরিয়া, উত্তর কোরিয়া ও ইয়েমেনের মতো রাষ্ট্র। দ্বিতীয় স্তর কমলা তালিকায় পাকিস্তান, মিয়ানমার, রাশিয়া, বেলারুশ সহ 10টি দেশের নাগরিকদের ক্ষেত্রে আংশিক নিষেধাজ্ঞার প্রস্তাব করা হয়েছে, যেখানে শুধু নির্দিষ্ট ধরনের ভ্রমণকারীদের প্রবেশের অনুমতি থাকতে পারে। এছাড়া অ্যাঙ্গোলা, কম্বোডিয়া, লাইবেরিয়া, জিম্বাবুয়ে সহ 22টি দেশের জন্য একটি সতর্কতামূলক হলুদ তালিকা তৈরি করা হয়েছে। এই দেশগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে নিরাপত্তা ঘাটতি সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট শর্ত পূরণ করতে ব্যর্থ হলে এসব দেশ কঠোর নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হতে পারে। নিষেধাজ্ঞার খসড়া পর্যালোচনা করছে বিভিন্ন মার্কিন সংস্থা। স্টেট ডিপার্টমেন্টের কনসুলার অ্যাফেয়ার্স ব্যুরো এই বিষয়ে নেতৃত্ব দিচ্ছে, যেখানে বিচার বিভাগ, হোমল্যান্ড সিকিউরিটি এবং গোয়েন্দা সংস্থাগুলোর সহায়তা নেওয়া হচ্ছে। তালিকাভুক্ত দেশগুলোর বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য না দেয়া, দুর্বল নিরাপত্তা ব্যবস্থা এবং সন্দেহজনকভাবে নাগরিকত্ব বিক্রির মতো কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে। নতুন নিষেধাজ্ঞা কার্যকর হলে সেটি কিভাবে বাস্তবায়িত হবে তা নিয়ে এখনও স্পষ্ট কোনো সিদ্ধান্ত আসেনি। বর্তমানে ভিসাধারীরা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন কিনা, গ্রিন কার্ডধারীরা কোনো ছাড় পাবেন কিনা তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। মার্কিন প্রশাসন আগামী সপ্তাহে এই বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগের মেয়াদে ট্রাম্প প্রশাসন ভ্রমণ নিষেধাজ্ঞায় মুসলিম প্রধান ও অনুন্নত দেশগুলোকে চিহ্নিত করেছিল। এবারও নিষেধাজ্ঞার তালিকায় থাকা বেশিরভাগ দেশ মুসলিম প্রধান বা দুর্বল প্রশাসনিক কাঠামোর কারণে পরিচিত। তবে নতুন প্রস্তাবিত নিষেধাজ্ঞায় কিছু নতুন দেশও যুক্ত হয়েছে, যা কূটনৈতিক সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। অবশেষে কংগ্রেসে বিল পাস করে শাটডাউন এড়ালো যুক্তরাষ্ট্র। শুক্রবার সিনেটে সরকারি ব্যয় তহবিল বিল পাস হয়। অচলাবস্থা এড়াতে সক্ষম হয় ট্রাম্প প্রশাসন। ডেমোক্র্যাট পার্টির আইন প্রণেতাদের সহায়তায় সময়সীমা শেষ হওয়ার 1 ঘন্টা আগে সিনেটে পাস হয় স্টপ গ্যাপ বিলটি। এটি পাস না হলে ফেডারেল সরকারের বিভিন্ন কার্যক্রম বন্ধ হয়ে যেত। যুক্তরাষ্ট্র থেকে সে খবর জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। সরকারি ব্যয় মেটাতে মাঝে মধ্যেই তহবিল সংকটে পড়ে যুক্তরাষ্ট্র। এ পরিস্থিতিতে কংগ্রেসের শরণাপন্ন হতে হয় সরকারকে। শুক্রবারও এমন একটি অচলাবস্থার মুখোমুখি হয় ট্রাম্প প্রশাসন। কিন্তু সংকট নিরসনের সময়সীমা শেষ হওয়ার 1 ঘন্টা আগে পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয় সিনেট। রিপাবলিকানদের পাশাপাশি ডেমোক্রেট সিনেটররা সমর্থন দিলে 54-46 ভোটে পাশ হয় স্টপ গ্যাপ তহবিল বিল। বিলটি পাশ হওয়ার পর ডেমোক্রেট পার্টির দলনেতা চাক শুমারকে ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে রিপাবলিকানদের আনা বিলের পক্ষে ভোট দেয়ায় নিজ দলে সমালোচনার মুখে পড়েছেন চাক শুমার সহ 2 ডেমোক্রেট সিনেটর। তবে চাক শুমার বলেন, শাটডাউন হলে কেবল কয়েক মাসের জন্য চ্যালেঞ্জে পড়তেন ট্রাম্প, কিন্তু এতে সরকারি কাজে নিয়োজিত মার্কিনীদেরই ক্ষতি হতো। বিলটি পাশ হওয়ার পর এটি এখন হোয়াইট হাউসে পাঠানো হবে, আর ডোনাল্ড
ডোনাল্ড ট্রাম্প এতে সই করলে সেপ্টেম্বর পর্যন্ত সরকারি অচলাবস্থার নিরসন হবে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ট্রাম্পের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় শর্ত জুড়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ট্রাম্প ইউক্রেনীয় যোদ্ধাদের হত্যা না করার আহ্বান জানালে পুতিন বলেছেন এই অনুরোধ রক্ষা করবে মস্কো। যদিও দুই নেতার আলাপে যুদ্ধবিরতির দিনক্ষণ নিয়ে সুস্পষ্ট কোনো বার্তা পাওয়া যায়নি, তবে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন আগামী সোমবার এ নিয়ে আরও বিস্তারিত খবর আসতে পারে। রুশ ইউক্রেন সংঘাত মাত্র ২৪ ঘন্টার মধ্যে থামাতে পারবেন এক সময় এমন দাবি করা ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পর যুদ্ধ বন্ধে বেশ তৎপরতাই দেখাচ্ছেন। যুদ্ধবিরতির জন্য জেলেনস্কিকে চাপে ফেলার পর পুতিনের সঙ্গে ফোনালাপ করলেন মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়ার কুর্স্কে অবস্থান করা ইউক্রেনীয় সেনাদের হত্যা না করতে ফোনালাপে পুতিনকে আহ্বান করেন ট্রাম্প। জবাবে পুতিন বলেন জেলেনস্কি বাহিনী অঞ্চলটিতে যুদ্ধাপরাধ করছে, তবে ট্রাম্পের অনুরোধ রক্ষা করবে রাশিয়া। যদিও একটি শর্ত জুড়ে দিয়েছেন পুতিন, তা হলো আত্মসমর্পণ করতে হবে ইউক্রেনীয় সেনাদের। শুক্রবার মার্কিন সাংবাদিক শেরিল অ্যাটকিসনকে দেয়া সাক্ষাৎকারেও যুদ্ধবিরতি প্রসঙ্গে কথা বলেছেন ট্রাম্প। এক প্রশ্নের জবাবে বলেন আগামী সোমবার এ নিয়ে আরও বিস্তারিত জানা যাবে। শেষ পর্যন্ত পুতিন যুদ্ধবিরতিতে রাজি না হলে তা বিশ্বের জন্য এক খারাপ খবর হবে বলেও উল্লেখ করেন তিনি। যদিও রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন RT ট্রাম্পের বক্তব্যের জের ধরে আগামী সোমবারকে উল্লেখ করেছে বিগ মানডে হিসেবে। And I think thus far it's gone okay. We'll know a little bit more on Monday. এদিকে পুতিনের বিরুদ্ধে শান্তি আলোচনা ভেস্তে দেওয়ার পায়তারার অভিযোগ তুলেছেন ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধবিরতির বিষয়ে রুশ প্রেসিডেন্টের ইতিবাচক সাড়ার প্রতি সন্দেহ পোষণ করে বলেন যুক্তরাষ্ট্রের উচিত যুদ্ধ বন্ধে রাজি হতে রাশিয়ার ওপর চাপ প্রয়োগ করা। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। পরমাণু কর্মসূচিতে ইরানের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানিয়েছে চীন ও রাশিয়া। শুক্রবার বেইজিংয়ে চীন, রাশিয়া ও ইরানের প্রতিনিধিদের বৈঠকে এই আহ্বান জানানো হয়। একই সঙ্গে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি তেহরানের অধিকার বলেও দাবি করে বেইজিং ও মস্কো। এদিকে ইরানের জ্বালানি মন্ত্রী এবং অপরিশোধিত তেল রফতানির সঙ্গে জড়িত প্রতিষ্ঠান ও জাহাজের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। শুক্রবার সকালে বেইজিংয়ে বৈঠকে বসেন চীন, রাশিয়া ও ইরানের প্রতিনিধিরা। চীনের উপপররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি এবং রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পুনরায় আলোচনা শুরুর জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যানের পরই এই বৈঠকের আয়োজন করা হয়। এতে আন্তর্জাতিক নানা গুরুত্বপূর্ণ বিষয়ের পাশাপাশি প্রাধান্য পায় ইরানের পরমাণু কর্মসূচি ইস্যু। এক যৌথ বিবৃতিতে জানানো হয় ইরানের ওপর যুক্তরাষ্ট্রের একতরফা ও আইন বহির্ভূত নিষেধাজ্ঞা তুলে নেওয়া প্রয়োজন। সমস্যা সমাধানে কূটনৈতিক আলোচনার উপর জোর দেন চীন ও রাশিয়ার প্রতিনিধিরা। পাশাপাশি যে কোনো নিষেধাজ্ঞা, চাপ বা হুমকি পরিহারের কথাও উল্লেখ করা হয়। বিবৃতিতে বেইজিং ও মস্কো ইরানের পুনরায় দেয়া আশ্বাসকে স্বাগত জানায়। তেহরান জানায় তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং পারমাণবিক অস্ত্র তৈরির জন্য নয়। দেশটি পরমাণু অস্ত্রের বিস্তার রোধ চুক্তি এবং নিরাপত্তা চুক্তির অধীনে সব বাধ্যবাধকতা পূরণে প্রতিশ্রুতবদ্ধ থাকবে বলেও জানানো হয়। এদিকে বৈঠকের আগে বৃহস্পতিবার নতুন করে ইরানের জ্বালানি মন্ত্রী মোহসেন পাকনেজাদ ও অপরিশোধিত তেল রপ্তানির সঙ্গে জড়িত কিছু প্রতিষ্ঠান ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এটিকে ওয়াশিংটনের আইন লঙ্ঘন ও ভণ্ডামি বলে তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। রাইসা জান্নাত, সময় সংবাদ। গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা শুরুর শর্তে জীবিত মার্কিন বন্দীকে মুক্তি দিতে সম্মত হয়েছে হামাস। চলমান সংঘাত স্থায়ীভাবে বন্ধ এবং যুদ্ধবিরতি আগামী এপ্রিল পর্যন্ত বাড়াতে স্বল্পমেয়াদী কৌশলগত পরিকল্পনা উপস্থাপন করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেও বন্ধ হয়নি ইসরায়েলি আগ্রাসন। গাজা উপত্যকায় হামলায় একদিনে প্রাণ হারিয়েছেন অন্তত 5 জন ফিলিস্তিনি।
যুদ্ধবিরতির মধ্যেও গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গাজা সিটি ও উপকূলবর্তী এলাকায় বেশ কয়েকজন হতাহতের খবরও পাওয়া গেছে। দক্ষিণ রাফা অঞ্চলে গোলাবর্ষণ হয়েছে। অবরুদ্ধ পশ্চিম তীরে বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়েছে ইসরায়েলিরা। ফিলিস্তিনিদের দিকে কাঁদানে গ্যাস ছোড়ার পাশাপাশি বাড়ি ও গাড়ি জ্বালিয়ে দেয় তারা। এ অবস্থায় হামাস দাবি করেছে যুদ্ধবিরতি সফলভাবে বাস্তবায়নে ভয়ে আছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু। গাজা উপত্যকায় সহায়তা প্রবেশ করতে না দেয়ায় সেখানকার বাসিন্দা ও ইসরায়েলি বন্দীরা খাদ্য সংকটে ভুগছে বলে জানিয়েছে সংগঠনটি। এক জীবিত মার্কিন বন্দী এবং 4 জন দ্বৈত নাগরিকের মৃতদেহ হস্তান্তরের বিনিময়ে গাজায় স্থায়ীভাবে যুদ্ধবন্ধের আলোচনা শুরু হবে। এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে হামাস। এ বিষয়ে 2 হামাস কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বন্দী মুক্তির বিনিময়ে সীমান্ত খুলতে হবে এবং ইসরায়েলের অবরোধ পুরোপুরি তুলে নিতে হবে। নাদিম মারজান, সময় সংবাদ। সিরিয়ায় নতুন সংবিধান ঘোষণার বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে কামেশলি অঞ্চলের কুর্দিরা। নতুন সংবিধানে তাদের অধিকার উপস্থাপিত হয়নি বলে অভিযোগ কুর্দিদের। এদিকে ইরান ও ইরাকের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। অপরদিকে দামেস্ক ও তেল আবিবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক না থাকলেও 50 বছর পর সিরিয়ার দ্রুজ সম্প্রদায় বাফার জোন পার হয়ে ইসরায়েল সফরে গেছেন। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় আইন শৃঙ্খলা নিশ্চিত করতে বৃহস্পতিবার একটি অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। এতে অনেক বাসিন্দা খুশি হলেও ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুদের অনেকেই নতুন সংবিধান নিয়ে সন্দিহান। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার সিরিয়ার কামিশলি শহরে কুর্দিরা রাস্তায় নেমে আসে। কুর্দি পতাকা উড়িয়ে নিজেদের অধিকারের স্বীকৃতি দাবিতে স্লোগান দেন তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, নতুন এই সংবিধানে তাদের অধিকারগুলোকে জায়গা দেওয়া হয়নি। আমরা আমাদের সাংবিধানিক অধিকার চাই। নতুন সরকারকে আমাদের অস্তিত্ব স্বীকার করতে হবে। একই দিন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শিবানি ইরাক সফরে যান, যা বাশার আল আসাদের পতনের পর তার প্রথম সরকারি সফর। এই সফরে তিনি বাগদাদকে সীমান্ত পুনরায় খুলতে আহ্বান জানান, যা বিদ্রোহের পর নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল। এ সময় ইরাক ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়, যেখানে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসাইনও ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক সমন্বয়ের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন। আসাদ সরকারের পতনের পর সিরিয়ার প্রতি বিদ্বেষমূলক আচরণ বজায় রেখেছে ইসরায়েল। এর মধ্যেই 50 বছরের মধ্যে প্রথমবার ড্রুজ ধর্মীয় নেতারা ইসরায়েলে প্রবেশ করেছেন। এই সফরের মাত্র একদিন আগে ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরান সমর্থিত ইসলামিক জিহাদের সদর দপ্তরে হামলা চালায়। সিরিয়ার উপকূলীয় অঞ্চলের সহিংসতা নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রস্তাবিত একটি বিবৃতি প্রকাশ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। বিবৃতিতে সিরিয়ার নতুন প্রশাসনকে জাতীয় ধর্ম নির্বিশেষে সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মার্ক কার্নি। শপথ গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎে তিনি বলেন, কানাডা কোনোভাবেই যুক্তরাষ্ট্রের অংশ হবে না। এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর 51তম অঙ্গরাজ্যের ধারণাকে পাগলামি বলে আখ্যা দেন তিনি। নতুন প্রশাসন দৃঢ়ভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি। কানাডায় ট্রুডো যুগের অবসান ঘটিয়ে নতুন প্রধানমন্ত্রী হিসেবে মসনদে বসছেন মার্ক কার্নি। শুক্রবার গভর্নর জেনারেল মেরি সাইমনের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে শপথ নেন কার্নি। অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজা চার্লসের ব্যক্তিগত প্রতিনিধি সাইমন। শপথ গ্রহণের পর গভর্নর জেনারেলের সঙ্গে হাত মেলান কার্নি। পরে তারা ফটো সেশনে অংশ নেন। এরপর প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর করেন তিনি। কার্নির নতুন মন্ত্রিসভায় আন্তর্জাতিক বাণিজ্য ও আন্তঃসরকার সম্পর্ক বিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ডোমিনিক লেব্লাঙ্ক। অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন ফ্রাঁসোয়া ফিলিপ শ্যাম্পেইন। এছাড়া সাবেক অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এখন পরিবহন ও অভ্যন্তরীণ বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন। শপথ অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে অভ্যন্তরীণ এবং কূটনৈতিক বিভিন্ন বিষয়ে প্রশ্নের জবাব দেন কার্নি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের মোকাবিলা করতে প্রস্তুতি নিচ্ছে তার প্রশাসন। কানাডা যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে নতুন প্রধানমন্ত্রী বলেন, কানাডা কোনোভাবেই যুক্তরাষ্ট্রের অংশ হবে না। মার্কো রুবিওর 51তম অঙ্গরাজ্য বিষয়ক মন্তব্যকে পাগলামি বলেও আখ্যা দেন কার্নি। তবে বিভিন্ন কূটনৈতিক বিষয়ে সমঝোতায় আসতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছেন নতুন প্রধানমন্ত্রী। নাদিম মারজান, সময় সংবাদ।
মালয়েশিয়ায় 4 অবৈধ বাংলাদেশি এজেন্টকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। শুক্রবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছেন অভিবাসন বিভাগের মহাপরিচালক। তারা বাংলাদেশ সহ বিভিন্ন দেশের নাগরিকদের অস্থায়ী ওয়ার্ক পারমিট পাস মেয়াদ উত্তীর্ণ হলে অবৈধভাবে বিশেষ কাজের পাস তৈরি করে দিত। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে বিস্তারিত। মালয়েশিয়ায় বিভিন্ন দেশের নাগরিকদের অবৈধভাবে অস্থায়ী ওয়ার্ক পারমিট পাস ও শ্রমিকদের অভিবাসন পরিষেবা দেওয়ার অভিযোগে 4 বাংলাদেশি এজেন্টকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান। বিবৃতিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে দলটিকে ঘটনাস্থলে পাঠানো হয়। সেখানে তারা 22 থেকে 38 বছর বয়সী 4 বাংলাদেশি নাগরিককে আটক করে। ইমিগ্রেশন পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটককৃতদের মধ্যে 2 জনের নির্মাণ খাতে অস্থায়ী কর্মসংস্থান ভিজিট পাস রয়েছে এবং অন্য 2 জন অতিরিক্ত সময় ধরে দেশটিতে অবস্থান করছিলেন। তবে তাদের পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। গত 12 ও 13 মার্চ কুয়ালালামপুরের আশেপাশে 4টি স্থানে এবং সেলাঙ্গর রাজ্যের বন্দর বুকিত রাজার 3টি স্থানে বিশেষ অভিযান চালায় অভিবাসন বিভাগ। অভিযানে পুত্রজায়ার ইমিগ্রেশন সদর দফতরের গোয়েন্দা ও বিশেষ অভিযান শাখার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা অংশ নেন। অভিযানে তল্লাশি চালিয়ে 117টি বাংলাদেশি পাসপোর্ট, 4টি নেপালি পাসপোর্ট, 6টি করে মিয়ানমার ও ইন্দোনেশিয়ান পাসপোর্ট, একটি ভারতীয় পাসপোর্ট সহ বিভিন্ন দেশের 134টি পাসপোর্ট জব্দ করা হয়। এ সময় 4টি মোবাইল ফোন, ল্যাপটপ এবং নগদ 69,380 মালয়েশিয়ান রিঙ্গিত জব্দ করে। এই এজেন্টরা অবৈধভাবে ই পাস পরিবর্তনের পরিষেবা প্রদান করতে গ্রাহকদের কাছ থেকে 2 থেকে 2,500 রিঙ্গিত ফি নিতেন। গত 1 বছর ধরে এই কাজ করে আসছিলেন বলে ধারণা করছে অভিবাসন বিভাগ। অভিযানে আটক 4 বাংলাদেশিকে দেশটির ইমিগ্রেশন আইন ও পাসপোর্ট আইনের অধীনে অধিকতর তদন্তের জন্য পুত্রজায়া ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর। অবৈধভাবে ইউরোপে প্রবেশের প্রবণতা কমলেও ভূমধ্যসাগর পেরিয়ে মহাদেশটিতে বাংলাদেশিদের প্রবেশ বেড়েছে। ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত ও উপকূল সুরক্ষা সংস্থা ফ্রন্টেক্সের সাম্প্রতিক প্রতিবেদন বলছে, চলতি বছরের প্রথম 2 মাসে কেন্দ্রীয় ভূমধ্যসাগরীয় রুটে এই প্রবণতা 48% বৃদ্ধি পেয়েছে, যার বেশিরভাগই বাংলাদেশের নাগরিক। থামছেই না সাগর পথে ইউরোপে মানব পাচার। ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছেন অভিবাসন প্রত্যাশীরা। মৃত্যু ঝুঁকিও থামাতে পারছে না ভয়ঙ্কর যাত্রাকে। ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত ও উপকূল সুরক্ষা সংস্থা ফ্রন্টেক্সের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 2 মাসে ভূমধ্যসাগরীয় রুটে অভিবাসন প্রত্যাশীদের আগমন বেড়েছে 48%, যাদের বেশিরভাগই বাংলাদেশি। কেন্দ্রীয় ভূমধ্যসাগরীয় রুট ইউরোপে প্রবেশের দ্বিতীয় সর্বাধিক সক্রিয় রুট হয়ে উঠেছে। লিবিয়া হয়ে উঠেছে ইউরোপ যাত্রার মূল কেন্দ্র। কর্তৃপক্ষের নজর এড়াতে পাচারকারীরা ব্যবহার করছে শক্তিশালী স্পিড বোট। এই পথে সমুদ্র পারাপারের জন্য জনপ্রতি নেওয়া হয় 5 থেকে 8,000 ইউরো। অবৈধভাবে ইউরোপ যাত্রা বড় ধরনের ঝুঁকিও তৈরি করছে অভিবাসন প্রত্যাশীদের জীবনে, কারণ তাদের অনেকেই সংগঠিত অপরাধ চক্রের মাধ্যমে এই পথে ইউরোপে যাত্রা করেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর অনুমান অনুযায়ী চলতি বছরের প্রথম 2 মাসে 248 জন মারা গেছেন এই পথে। গেল বছর এই সংখ্যা পৌঁছেছিল 2,000-এর ওপরে। কাকুলি আখতার, সময় সংবাদ। পানামা খালের নিয়ন্ত্রণ নিতে সেখানে সেনা উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি 2টি বন্দর কিনে নিতে $22.8 বিলিয়ন প্রস্তাব দিয়েছে মার্কিন বিনিয়োগকারী প্রতিষ্ঠান। এই উদ্যোগে উদ্বিগ্ন পানামা সরকার। কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন। তারা বলছে বিশ্বাসঘাতকতা করছে যুক্তরাষ্ট্র। চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকানোর অংশ হিসেবে পানামা খালের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় মরিয়া যুক্তরাষ্ট্র। এজন্য সেখানে সেনা সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। পানামার সংবিধানে খালের নিরপেক্ষতা নিশ্চিত করা হলেও মার্কিন সামরিক পরিকল্পনা নিয়ে উদ্বিগ্ন দেশটির সরকার। পানামা বলছে, সার্বভৌমত্বের ওপর কোনো ধরনের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। যুক্তরাষ্ট্রের পদক্ষেপের কড়া সমালোচনা করেছে চীনও। পানামায় মার্কিন হস্তক্ষেপের মাধ্যমে চীনা সহায়তা প্রকল্পগুলো বন্ধের চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ বেইজিংয়ের। পানামা খালের বন্দরগুলোর মালিকানা পরিবর্তনের বিষয়টিও আলোচনায় রয়েছে। 2টি গুরুত্বপূর্ণ বন্দর কিনে নিতে প্রস্তাব দিয়েছে মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাক রক। এজন্য $22.8 বিলিয়ন খরচ করতে রাজি প্রতিষ্ঠানটি। এই পদক্ষেপকে বিশ্বাসঘাতকতা হিসেবে অভিহিত করেছে চীন।
মার্কিন প্রশাসনের সামরিক পরিকল্পনার জেরে পানামা ও চীনের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন আরও তীব্র হতে যাচ্ছে বলে ধারণা বিশ্লেষকদের। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আবারও অন্ধকারে দ্বীপরাষ্ট্র কিউবার প্রায় 1 কোটি মানুষ। জাতীয় বিদ্যুৎ গ্রিডে বিপর্যয়ের কারণে রাজধানী হাভানা সহ পশ্চিমাঞ্চলের বিশাল অংশে দেখা দিয়েছে ব্ল্যাকআউট। জ্বালানি সংকট আর জরাজীর্ণ বিদ্যুৎ ব্যবস্থার চাপে বারবার নাকাল হচ্ছে দেশটির বাসিন্দারা। রাতের হাভানা, চারপাশে ঘন অন্ধকার। শুধুমাত্র কিছু হোটেল আর রেস্তোরাঁ চলছে জেনারেটরের ভরসায়। বিদ্যুৎ না থাকায় পথচারীদের ভরসা গাড়ির হেডলাইট আর মোবাইলের আলো। কিউবার বিদ্যুৎ মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় রাত 8:15 হাভানার একটি বিদ্যুৎ সাবস্টেশন বিকল হয়ে পড়ে। এতে বিদ্যুৎহীন হয়ে পড়ে রাজধানী হাভানা সহ পশ্চিমাঞ্চলের বেশ কিছু অংশ। আমি জানি না কি ঘটেছে। এটা শুধু জ্বালানি সংকট বা নিষেধাজ্ঞার কারণে নয়, আরও অনেক সমস্যা আছে। বিদ্যুৎ সংকটে বিপাকে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। কেউ কেউ মোবাইলের আলো আর ছোট ল্যাম্পের ভরসায় কাজ চালিয়ে যাচ্ছেন। বিদ্যুৎ না থাকায় খাবার সংরক্ষণে ব্যর্থ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে খাদ্যপণ্য। একবার তো টানা 3 দিন বিদ্যুৎ ছিল না। খুব জটিল অবস্থা ছিল। খাবার পচে যায়, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। কিউবার বিদ্যুৎ খাতের সংকট নতুন নয়। গত বছরের শেষ দিক থেকে ঘন ঘন বিদ্যুৎ বিপর্যয়ে চরম দুর্ভোগে পড়ে দেশটি। মার্কিন নিষেধাজ্ঞার কারণে দেশটিতে জ্বালানি সংকটের কারণে সাম্প্রতিক বছরগুলোতে বিদ্যুৎ বিপর্যয় প্রকট আকার ধারণ করেছে। বিশেষ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় নিষেধাজ্ঞা আরও কঠোর হওয়ায় দেশটির বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা আরও দুর্বল হয়ে পড়েছে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের রাতের আকাশে দেখা দিল বিরল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের মোহময় দৃশ্য। অস্ট্রেলিয়া, জাপান সহ আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশ থেকেও দেখা গেছে চন্দ্রগ্রহণ। পৃথিবীর ছায়ায় ঢেকে গিয়ে লালচে আভায় রূপ নেয় চাঁদ। নাসার তথ্য অনুযায়ী পৃথিবী, চাঁদ ও সূর্যের সঠিক সরল রেখায় অবস্থানের ফলে তৈরি হয় এমন মহাজাগতিক দৃশ্য। লালচে রং ধারণ করা চাঁদ ধীরে ধীরে অন্ধকারে মিশে যায়। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের রাতের আকাশে 66 মিনিট ধরে স্থায়ী ছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যার আগে ও পরে আংশিক গ্রহণ দেখা গেছে। নাসার তথ্য অনুযায়ী পৃথিবী, চাঁদ ও সূর্যের সঠিক সরলরেখায় অবস্থানের ফলে তৈরি হয় এই মহাজাগতিক দৃশ্য। চাঁদ যখন পৃথিবীর ছায়ার প্রধান অংশ আমরার মধ্যে প্রবেশ করে, তখন সরাসরি সূর্যালোক না পেলেও পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে কিছু আলো চাঁদে পৌঁছায়। এই বর্ণালীর জন্য চাঁদ রক্তিম আভা পায়, যাকে বলা হয় ব্লাড মুন। শুধুমাত্র উত্তর ও দক্ষিণ আমেরিকা নয়, আফ্রিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া ও জাপান থেকেও দেখা গেছে চন্দ্রগ্রহণ। এদিকে শুক্রবার ভোরে লন্ডনের আকাশেও আংশিক চন্দ্রগ্রহণের দেখা মেলে। তবে মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে প্রত্যাশিত লাল চাঁদের পরিবর্তে হলদেটে আভা দেখা গেছে। উত্তর ও দক্ষিণ আমেরিকায় সম্পূর্ণ চন্দ্রগ্রহণ স্পষ্টভাবে দেখা গেছে, যেখানে চাঁদ পুরোপুরি লালচে রং ধারণ করে। প্রতি বছর 4 থেকে 7 বার সূর্য ও চাঁদের গ্রহণ ঘটে, জানায় নাসা। আবার এই মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে হলে অপেক্ষা করতে হবে 2025 সালের 7 সেপ্টেম্বর পর্যন্ত। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়।